আচ্ছা, তাহলে আমরা গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বিভব শক্তি কখন বৃদ্ধি পায়? কোনো একটা বস্তুতে যখন বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হয়, যেমন ধরো একটা বস্তুকে নিচ থেকে আমি উপরে তুললাম, এই গ্রাউন্ড থেকে উপরে তুললাম, তাহলে অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে আর সরণ হচ্ছে উপর দিকে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হচ্ছে। এই জন্য ওই বস্তুটাতে বিভব শক্তি বৃদ্ধি পাবে, যে পরিমাণ বলের বিরুদ্ধে কাজ সম্পাদন হয়েছে সেই পরিমাণ বৃদ্ধি পাবে। গতি বলের বিরুদ্ধে সরণ হচ্ছে বলে কিন্তু তার মন্দন হবে, তাই না? মানে তার কি হবে, যেমন আমি একটা বস্তুকে এখান থেকে উপরে তুললাম, এবার ছুঁড়ে মারলাম, আস্তে আস্তে ব্যাক হ্রাস পাবে, মানে গতিশক্তিও হ্রাস পাবে এবং সমান পরিমাণ বিভব শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে? আবার যখন সে উপর থেকে নিচে নামবে তখন তার ত্বরণ হবে। বল যেদিকে কাজ করছে, সরণ সেদিকে হচ্ছে বলে তার ত্বরণ হবে, কাজে গতিবেগ বৃদ্ধি পাবে, কাজে গতিশক্তিও বৃদ্ধি পাবে, সাথে বিভব শক্তি হ্রাস পেয়ে যাবে। ওই দুইটার যোগফল সবসময় ধ্রুব থাকবে, তাই না? যদি সিস্টেম থেকে কোনো শক্তি হারিয়ে না যায় বা বাইরে থেকে কোনো শক্তি প্রবেশ না করে। এবার দেখো, একটা সিস্টেমে দুইটা অণু আছে মনে করো, অণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করছে। আমি যদি তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিই তাহলে কি হবে? আকর্ষণ বল যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তাহলে বিভব শক্তি বৃদ্ধি পাবে। আমি যখন একটা বস্তুতে তাপ দিব বাইরে থেকে, অণুগুলো কাঁপতে কাঁপতে তার মধ্যে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে, কাঁপবে। বাইরে যত যাবে, মানে তার এই অণুটা তার সাম্যাবস্থান থেকে এইদিকে যত যাবে, ভিতরে তার থেকে একটু কম প্রবেশ করবে। এই জন্য কী হবে, সে আকার আকৃতিতে বাড়বে, আমরা সামনে দেখবো আয়তনে বাড়তে থাকবে। কাজে অণুগুলোর মধ্যে ইফেক্টিভ দূরত্ব কিন্তু বাড়বে, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে এদিকে, তাদের দূরত্ব সরণটা ইফেক্টিভ সরণটা হয়ে গেছে বিপরীত দিকে, কাজেই বিভব শক্তি কী হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে? আবার কম্পন জনিত শক্তিও কিন্তু বাড়ছে, গতিশক্তি। এখানে কি বিভব শক্তি গতিশক্তি যোগফল ধ্রুব আছে? আগে যা ছিল তা আছে? নাই। তাহলে বাড়তি শক্তি করতে কাজ আসছে, ওই যে আমি সাপ্লাই দিচ্ছি, শক্তি সংরক্ষণ বিধি তখনই কাজ করবে যখন আমি বাইরে থেকে কোনো শক্তি সাপ্লাই দিচ্ছি না। এখন তো আমি বাইরে থেকে শক্তি সাপ্লাই দিচ্ছি, এই জন্য তার বিভব শক্তিও বৃদ্ধি পাবে, গতিশক্তিও বৃদ্ধি পাবে। তাহলে অণুর মধ্যে অণুদের নিজস্ব গতিশক্তি আর বিভব শক্তি আছে। এছাড়া ওই সিস্টেমটার অভ্যন্তরে আর কি কি শক্তি আছে? অণুগুলোর পরমাণুর মধ্যে যে বন্ধন শক্তি, কয়েকটা পরমাণু মিলে একটা অণু, এই পরমাণু বন্ধন শক্তি সেটাও আছে অভ্যন্তরে। আবার পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনের যে শক্তি, ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শেপের পথে পরিভ্রমণ করছে, সেখানে ইলেকট্রনেরও গতিশক্তি আছে, ইলেকট্রনের বিভব শক্তি আছে। কিন্তু আমি বাইরে থেকে যে তাপ দিচ্ছি, সেই তাপের কারণে কিন্তু ওই যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রনের গতি সেগুলো কিন্তু খুব বেশি প্রভাবিত হচ্ছে না। তাহলে আভ্যন্তরীণ শক্তি মানে এই নয় যে সিস্টেমের মধ্যে মোট যে শক্তি আছে, সিস্টেমের মধ্যে কিন্তু অনেক শক্তি আছে। দেখো, বাইরে থেকে তাপ দেওয়ার কারণে অণুগুলোর বিভব শক্তি গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পরমাণুগুলোর বন্ধন শক্তি খুব একটা বেশি অটুট থাকতেছে, খুব একটা বেশি প্রভাবিত হচ্ছে না, বা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলোর যে শক্তি ছিল সেগুলো খুব একটা বেশি প্রভাবিত হচ্ছে না। তাহলে ওগুলো আভ্যন্তরীণ শক্তির অন্তর্ভুক্ত নয়। আভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটা সিস্টেমের অভ্যন্তরের সেই শক্তিটা যে শক্তিটা বাহ্যিক তাপ শক্তি প্রয়োগে প্রভাবিত হবে। বুঝতেছো না? কঠিন লাগছে? বাইরে থেকে তাপ দেওয়ার ফলে যে শক্তিটা বৃদ্ধি পাবে, কোনটা সেটা? অণুগুলোর বিভব শক্তি আর গতিশক্তি। একটা সিস্টেমের অণুগুলোর মোট বিভব শক্তি আর গতিশক্তিকেই বলা হয় ওই সিস্টেমটার আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি মানে এই নয় যে ওই সিস্টেমের সবগুলো, ওই সিস্টেমে কিন্তু আরও অনেক শক্তি আছে ভিতরে, পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনের শক্তি, ওগুলোকে আমরা আমাদের তাপ এই বিষয়ের মধ্যে আভ্যন্তরীণ শক্তি হিসেবে বিবেচনা করবো না। তাহলে কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি হচ্ছে সেই শক্তিগুলো যেগুলো আসলে বাহ্যিক তাপ শক্তির সরবরাহের কারণে বৃদ্ধি পায়, অথবা তাপ শক্তি বেরিয়ে গেলে যে শক্তিগুলো হ্রাস পায়, সেটা হচ্ছে সেই মোট শক্তিটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এর পরের বিষয় হচ্ছে তাপের পরবর্তী প্রভাব, তাপীয় প্রসারণ। ঠিক আছে? তাপের ফলে কঠিন, তরল, বায়বীয় এই তিন ধরনের পদার্থে প্রসারিত হয়। মানে আগে যা ছিল দৈর্ঘ্য বা আয়তন বা যা থাকে সবগুলো আগে থেকে একটু বেড়ে যায়। ঠিক আছে? তাপীয় প্রসারণ কেন বৃদ্ধি পায়? কারণ তাপ প্রয়োগ করার ফলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে? যার ফলে কি হয়, অণুগুলোর মধ্যে কিন্তু একটা আবার আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তাহলে অণুটা ধরো গতিশীল হচ্ছে,
বাইরে যতটুকু যাবে, হ্যাঁ, এখন কিন্তু আন্তরিক আকর্ষণ বল তাকে কিন্তু আবার ভিতর দিকে কিন্তু তাকে ঠেলে দিচ্ছে। বাইরে যতটুকু যাবে ভিতরে প্রবেশ করবে তার চেয়ে কম। কেন এরকম হচ্ছে? বাইরে যতটুকু যাবে ভিতরে তার চেয়ে প্রবেশ করবে কম কেন? কারণ এই যে আন্তরিক হ্যাঁ, এটা তো অবশ্যই বেশি। আন্তরিক আকর্ষণ বলটা না দূরত্বের উপর নির্ভর করে। দূরত্ব যত বাড়ে তাদের মধ্যে আন্তরিক আকর্ষণ বলটা হ্রাস পেতে থাকে। কি বুঝতে পারছো? যেমন হ্যাঁ, এমন একটা দূরত্ব আছে, থিওরিটিক্যালি এটা অসীম দূরত্ব আমরা দেখবো। থিওরিটিক্যালি অসীম দূরত্ব পর্যন্ত বল কাজ করবে। হ্যাঁ, এখানকার একটা অণুকে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের একটা অণু আকর্ষণ করছে, এত অল্প যে সেটা প্রভাবিত করতে পারছে না। দেখি বলতো কেন? সব কিছুর বেসিক আছে ফার্স্ট চ্যাপ্টারে, যেহেতু প্রশ্নটা করেছো। হ্যাঁ, দেখি মনে আছে, আমি জানি মনে নেই, জিজ্ঞেস করলাম আপনি। মনে আছে প্রান্তিক বল। কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হবে, মানে বলের প্রভাবটার জন্য একটা মিনিমাম বল দরকার হয়। তার চেয়ে কম যে কোনো পরিমাণ বল তুমি যতই দাও ওই বস্তুটার কোনো বল প্রযুক্ত হচ্ছে ঠিক, কিন্তু ওই বস্তুটার ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কাজেই এখানকার একটা অণুকে অনেক দূরের একটা অণু, অবশ্যই থিওরিটিক্যালি তার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, কিন্তু সেই বলটা ওই অণুর প্রান্তিক বলের চেয়ে অনেক কম, যার ফলে অণু ওই বলটা প্রযুক্ত হচ্ছে ঠিক, কিন্তু অণুর কোনো রকম গতির বা ভরবেগের কোনো পরিবর্তন হবে না ওই তোমার ওই বল দ্বারা। থিওরিটিক্যালি বলটা অসীম পর্যন্ত কাজ করে, কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের পরে বলটা এমনভাবে কমে যায় যে তখন অণুগুলোর ভরের তুলনায়, জড়তার তুলনায় সেই বলটা কমে যায় গিয়ে। হ্যাঁ, যদি ওদিকে আর কোনো নিউটনস ল অনুসারে যেতে থাকবে, ফার্স্ট ল অনুসারে ফেরত আসার কোনো চান্স নেই, যদি না শক্তিশালী অন্য কোনো বড় দিকে কাছে এদিকে কাজ না করে। হ্যাঁ, প্রসারিত মানে তো মহাবিশ্ব ছাড়িয়ে অনেক দূর চলে যাবে বিজন মধ্যে, এরকম। তো তখন আর যেমন ধরো এভাবে আমি যখন তাপ দিই একটা বস্তুতে, তখন কিছু অণু আসলে আমাদের সিস্টেমের বাইরে চলে যাই গিয়ে, ওগুলোকে আমরা তখন ওই পদার্থের অণু হিসেবে ধরি না আর কি। কি বুঝতে পারছো? তো ওগুলো কি অসীম পর্যন্ত যেতে পারে না? ওখানে অন্যদিকে আরো বস্তু আছে না, ওই বস্তুতে গিয়ে বস্তুর কাছাকাছি আসলে তখন সে অণুর আকর্ষণে সেখানে গিয়ে লেগে যায়। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন বাইরে যখন প্রবেশ করবে তখন আন্তঃনালিক আকর্ষণ বলটা দুর্বল হতে থাকবে, কাজে বাইরে তখন গতিশক্তি বৃদ্ধি পাবে। এবার ভিতরে প্রবেশ করবে কম, কারণ বলটা আগে এখানে বলটা যা কাজ করছিল এখানে বলটা অনেক কমে গেছে। ঠিক আছে, আবার উল্টা কম্পনের মধ্যে, যেমন ধরো আমি যে শব্দ উৎপাদন করছি এটা একটা কম্পন তরঙ্গ, তোমাদের তো নাই বোধহয় তরঙ্গ বিষয়টা, আমি আলোচনা করিনি। সেখানে উল্টো, সেখানে হচ্ছে যে এই কণাটা ধরো একটা স্প্রিংকে টানলাম, আমি একটা স্প্রিংকে আমি টানলাম, তাহলে কি হবে? স্প্রিংটা যত বেশি টানছি তত বেশি কিন্তু বল বেড়ে যাচ্ছে, কাজেই ভিতরে প্রবেশ করবে অনেক বেশি। আর অণুগুলোর আকর্ষণ বলতে এরকম যে যত দূরত্ব বাড়বে অণুগুলোর আকর্ষণ বলটা কমতে থাকবে, কাজে বাইরে যত যাবে ভিতরে আনার জন্য সেই বলটা আর তাদের মধ্যে নাই, কাজে ভিতরে অত বেশি প্রবেশ করবে না। কাজেই আলটিমেটলি এরকম এইভাবে বাঁচতে থাকবে, এইভাবে বাঁচতে থাকবে। সুতরাং অণুগুলোর মধ্যে নিট দূরত্ব কিন্তু সম্প্রসারিত হবে, নিট দূরত্বটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে অণুগুলো যেহেতু ছড়িয়ে যাচ্ছে কাজেই পদার্থটা আয়তনে প্রসারিত হবে। ঠিক আছে, আয়তন দৈর্ঘ্য সব দিকে। ওকে, তাহলে তাপীয় প্রসারণের প্রথম অংশ আছে আমাদের কঠিন পদার্থের প্রসারণ। আচ্ছা, তাহলে সময় যেহেতু নাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করতে যাই। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত রাখছি। ঠিক আছে।